কি বুঝছিলাম? ডেলুশন কি? কার মনে আছে? শিপ ড্রাইভিং। শিপ হচ্ছে ড্রাইভিং, কি? থ্যাংক ইউ। ডেলুশন শিপ ড্রাইভিং। শিপ ড্রাইভিং এর বিষয়টা তো বুঝছেন। আমরা গতদিন লিটারালি বুঝালাম। আমরা আরো আরো কথা বলবো। মানে ডক্টর এম এল সেগালের এই জিনিসটা, এই মানে বিশ্লেষণ, এই আবিষ্কার, এটা পুনরাবিষ্কার বলবো। এটা ডেফিনেটলি মানে অ্যাকোনাইট চিনাতে আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে, অনেক দূরে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, ও চেয়ারের টাওয়েলটা না রাখলে কেন? আমার চেয়ার এটা দিলে, আমার ব্ল্যাক চেয়ার তো দেখা যাচ্ছে সব ব্ল্যাক হয়ে যাবে। বেশি ভালো লাগছে এখন? আচ্ছা, ভালো লাগলে দেখেন, না লাগলে তো শিপ ড্রাইভিং এর বিষয়টা আমার মনে হয় আপনারা বুঝেছেন সেদিন। আহ, আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, ভেড়ার যে ভিডিওটা দেখালাম, ভেড়ার দল যেভাবে মানে রাখাল একটা লাঠি দিয়ে একটা সামনের ভেড়াকে টেনে টেনে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে, পেছনের গুলা কিন্তু ওইভাবেই হচ্ছে। অদ্ভুত একটা সৃষ্টি। আর দ্বিতীয় যে রুব্রিক্সটা বলেছিলাম, অ্যাভারশন, অ্যাফেকশন ফর এনিবডি হ্যাজ নো অ্যাফেকশন ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ, হেরিংসের গাইডিং সিম্পটম থেকে আমরা রুব্রিক্সটা বলেছিলাম। সেটাও আমার মনে হয় আপনারা কিছুটা বুঝেছেন। আমি গতদিন যে কেসটা বলেছিলাম, আপনারা ভিডিও দেখলে, কেসটা আবার শুনলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। আমি আজকে আরেকটা কেস আপনাদের সাথে শেয়ার করছি, তারপর সোজা সোজা আলোচনা করব। তো ছোট করে কেসটা বলি। একটা ছেলে, বয়স 25-এর মতো, সে আসছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে কি প্রবলেম, আপনার কি সমস্যা হচ্ছে বলেন, কি কি সমস্যা হচ্ছে। তখন পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, আমার ঘন ঘন সর্দি কাশি হয়। ইএনটি ডাক্তার দেখিয়েছি, অ্যালার্জিটিক রাইনাইটিস তিনি ডায়াগনোসিস করেছেন। যখন সর্দি কাশি শুরু হয় তখন তিনি আমাকে ওষুধ প্রেসক্রাইব করেছেন, আমি ওষুধ খাই। ওষুধ খেলে সর্দি কাশি ঠিক হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমার সমস্যাটা খুবই সামান্য ছিল, খুব সহজেই ম্যানেজেবল, দু একদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যখন কিছুদিন যাওয়ার পরে ওষুধ, ঠান্ডা লাগার পরে, ঠান্ডা সর্দি কাশি হওয়ার পরে একই রকম ওই ওষুধই খাই, খেয়ে আর ওষুধ কাজ করে না, তখন আমার কাছে মনে হয় রোগটাকে সামান্য মনে করাটা আমার ভুল ধারণা ছিল। যখন নাক বন্ধ হয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন মনে হয় আমার নাকের হাড় বাঁকা হয়ে গেছে, আমার নাকের হাড় বাঁকা হয়ে গেছে, সেপ্টাল ডেভিয়েশন যেটাকে বলে, সেটা মনে করছে। যদিও আমি ইএনটি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার চেক করে বলেছেন যে না, হাড়ের কোনো সমস্যা নাই, হাড় স্বাভাবিকই আছে, এটা বাঁকা হয়নি। তো এই সময় আমার মনে হয় রোগ সারাতে অনেক সময় লাগবে এবং দীর্ঘদিন চিকিৎসা চালাতে হবে। একইভাবে যখন আমার কম প্রস্রাব হয়, ইউরিনেশন কম হয়, তখন প্রথমে আমার মনে হয় কোনো সামান্য কারণে বা কোনো অনিয়ম হয়েছে, এই কারণেই এটা হচ্ছে, এটা তেমন কিছু না, বেশি বেশি করে পানি খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত পানি খাওয়ার পরে যখন পেশাব কম হয়, তখন আমার মনে হয় কিডনি আবার খারাপ হয়ে গেল না তো, আমার মনে হয় কিডনি খারাপ হয়ে গেছে। শুধু তাই নয়, অফিসেও আমার প্রায়শই এরকমটা মনে হয় যে কাজটা আমার করা দরকার, সেটা খুব সোজা এবং এই কাজটা করতে আমার কোনো অসুবিধাই হবে না, কিন্তু যখন কাজটা আমি করতে পারি না, তখন আমার উপলব্ধি হয়, মানে যখন আমি কাজটা করতে আমার সময় লাগে, একটু প্রবলেম মনে হয়, আমি করতে পারি না, তখন আমার উপলব্ধি হয় যে কাজটা সহজ নয়। কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া প্রত্যেক কাজকে হালকাভাবে নেওয়া, এটা আমার একটা অ্যাটিটিউড। এখন এটা আমার মোটেই অপছন্দ। কাজ শেষ করতে না পারলে বা ভুল করলে আমি প্রায় নিজেকে নিজের গায়ে আঘাত করি। আমি মাজার বেল্টটা খুলে এরকম করে আঘাত করি। এইভাবে আঘাত করি। তো এভাবে আমি নিজেকেই শাস্তি দিই, যাতে ভবিষ্যতে আর ভুল না হয়। আমি মনে করি কাজ ঠিকমতো করলে, কাজ ঠিকমতো না করলে আমাকে, আমার
নিজেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এরপরে পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, সর্দির সময় আমার মাথা ব্যথাও হয় এবং এখন আমার দেখেন এখন আমার পেন হচ্ছে। যে রুগী এভাবে চেপে চেপে কপালে এই দেখেন এখানে এরকম 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 পেন হচ্ছে। সে কিন্তু রোগী প্রথমবারে কি করলো, বেল্ট আমি এভাবে মারি, এরকম এরকম করে আমি মারি, নিজেকে কষ্ট দিই, সেটাও দেখালো। এরপরে কি করলো, পেন পেন হচ্ছে, এই যে এখানে এখানে যে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে বলছে ডাক্তার সাহেব দেখেন দেখেন দেখেন, এই যে আমার ভ্রুর মাঝখানে চাপলে এই জায়গাটা যদি এইরকম এরকম করে চাপি তাহলে আমার ভালো লাগে। একইভাবে যখন আমার নাক বন্ধ হয়ে যায় সর্দি লাগলে, ঠান্ডা লাগলে, তখন আমার শ্বাস নিতে অসুবিধা হয়। তখন আমি অন্য নাক, যে নাক বন্ধ হচ্ছে, এই একটা নাকের উপর চেপে ধরে এইভাবে শ্বাস নিই। ঠিক যখন বর্ণনা দিচ্ছে, বর্ণনা দেওয়ার সময় সে এই নেজাল যে এক্সারসাইজ সেটাও সে করে দেখালো। এরপরে পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, এই সর্দির কারণে আমার অফিসের সহকর্মীরা প্রায় আমার সাথে ঠাট্টা মশকরা করে। আমাকে দেখলেই তারা বলে দেখো যে লিকিং ট্যাপ চলে আসছে, প্লাম্বার ডেকে আনো, ওর ট্যাপ লিক করছে, প্লাম্বার ডেকে নিয়ে আসো, মিস্ত্রি ডেকে নিয়ে আসো। এটা আমার একদমই সহ্য হয় না। আমি সাথে সাথে তাদেরকে বলি যে একে তো আমি সর্দিতে কষ্ট পাচ্ছি, তারপরে আপনারা আমার সাথে মশকরা করছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। ঠিক একইভাবে আমি, এই ছেলেটা বেসিক্যালি একটা এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে ওরা কাজ করে, ওদের একটা ফার্ম আছে, হ্যাঁ, অনলাইন বেসড ফার্ম আছে। সে আবার পার্টনার, ম্যানেজিং পার্টনার। তো সে বলতেছে ঠিক একইভাবে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবসা আমি যখন শুরু করি, এই ব্যবসার ধারণা আমি দিয়েছিলাম, একটা লেআউট বলেছিলাম, এইভাবে 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 আমরা এটাকে করতে পারি। তো তখন আমাদের যারা ইনভেস্টর ছিল, আমার যারা পার্টনার ছিল, তারা আমার সাথে মজা করছিল। অথচ আমি নিশ্চিত বলেছিলাম যে আগামী 2 বছরের মধ্যে এটা খুব সাকসেসফুল ভেঞ্চার বলে প্রমাণিত হবে। এজন্য আমি তখন তাদেরকে বলে দিয়েছিলাম যে যদি আমার আইডিয়া আপনাদের কাছে জোকস মনে হয়, ফালতু মনে হয়, তাহলে আপনাদের ইনভেস্ট করতে হবে না। আমার এই স্টার্টআপের ফান্ডিং আমি নিজেই করব, আমি যেভাবে পারি আমি ম্যানেজ করব। তো পরে আমার এই স্টার্টআপের কারণে ফান্ডিং না পাওয়ার জন্য আমার যে শেয়ার ছিল, আহ, আমার কোম্পানির যে শেয়ার ছিল, সেই শেয়ার আমাকে বিক্রি করে টাকা জোগাড় করতে হয়েছিল। তাই যখন থেকে আমি এই আইডিয়া গুলা নিয়ে কাজ করা শুরু করেছি, তখন থেকে আমার কোনো ব্যক্তির, অফিসের কোনো ব্যক্তির বা আমার পার্টনারদের কারো প্রতি আমার ভালো লাগা অনুভূত হতো না। এই যে কনসেপ্ট যখন চলে আসলো, তখন তার কিন্তু ভালো লাগা শুরু হলো না। এখন প্রেগনেন্ট হচ্ছে, সে অলরেডি কাজ শুরু করছে, এবার আর তার কারো ভালো লাগতেছে না। তো তারা শুধু আমার সাথে ঠাট্টাই করছে, তাদের সাথে কিসের এত, তাদের জন্য আমার তাদের প্রতি আমার মনের মধ্যে কিসের এত পজিটিভ ফিলিং আসবে। এখন মনে হচ্ছে আমার আইডিয়ার মধ্যে সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে এআই থেকে অনেক লাভ হবে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সে যে জিনিসটা বানাতে চাইছিল সেটা অনেক প্রফিটেবল হবে, সেটা সে বলতেছে। তাই এখন কেউ আমার সাথে ভালো করে কথা বললে বা আমার সাথে খাতির করতে আসলে আমার একদমই পছন্দ হয় না। কারণ আমি জানি তাদের এই বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে শুধু আমার এই ব্যবসার, তারা এখন যে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে আমার সাথে, এটা মূলত আমার এই ব্যবসাটা সফল হতে যাচ্ছে এই ব্যবসার কারণে। যতক্ষণ না আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করছি, অর্থাৎ আমার স্টার্টআপকে সফলভাবে প্রমাণিত করি, ততক্ষণ আমার মনে কারো জন্য কোনো স্নেহ বা আপনত্বের জায়গা নেই। রোগীকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন আমার কাছে আসছেন, আপনি কেন হোমিও খেতে চাচ্ছেন, তখন সে বলছে যে ডাক্তার সাহেব, আমি অনেকদিন ধরেই হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চাচ্ছিলাম, কিন্তু কোন ডাক্তারের কাছে যাব তা নিয়ে দ্বিধায় ছিলাম। কিন্তু গতকাল
সকালে প্রায় ফজরের নামাজ পড়ার পরে আমি আবার ঘুমাইছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। সে সময় আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। স্বপ্নে আপনার ক্লিনিকে, আপনার চেম্বারের সাইনবোর্ডটা দেখলাম। আর আমি দেখছি যে আমি আপনার চেম্বারে আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে ওষুধ দিচ্ছেন। দেখুন, আজকে আমি আপনার সামনে আসছি, আর স্বপ্নে যা দেখেছি তা সবই সত্য হলো। তো ডাক্তার সাহেব, আসলে আমি প্রায়শই ভবিষ্যৎ সম্পর্কিত স্বপ্ন আমার আসে, যাতে আমি আমার বর্তমান সমস্যার সমাধান আগে থেকে দেখতে পাই। ঠিক একইভাবে আমি যখন আহ, টাকা নিয়ে চিন্তিত ছিলাম আমার নতুন ভেঞ্চারকে সাকসেস করার জন্য, অন্যরা যখন ফান্ডিং করলো না, তখন আমার টাকা নিয়ে খুব পেরেশানির মধ্যে, স্ট্রেসের মধ্যে ছিলাম, চিন্তায় ছিলাম। তো তখন কোনো সমাধানই আমি পাচ্ছিলাম না। তখন ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে আগে থেকে দেখে নিয়েছিলাম যে শেয়ার বিক্রি করে আমি 5 লাখ টাকা পাবো, যাতে আমি আমার ব্যবসার ফান্ডিং হবে, আমি ব্যবসা শুরু করব। বাস্তবে ঠিক তাই হয়েছে। এরকম ছিল পেশেন্টের কথাবার্তা। ঠিক আছে, তো এই কেসটাকে আমরা চলেন একসাথে একটু অ্যানালাইসিস করি, একটু বোঝার চেষ্টা করি। এই কেসের পেশেন্ট কি বলছে, যখন তার কষ্টগুলো, মানে তার কষ্ট বলতে কি, তার মূল প্রবলেম কি ছিল, হাঁচি কাশি সর্দি, তাই না? তো তার এই কষ্টগুলো যখন বেশি হতো, এই কষ্টগুলো যখন বেশি হতো, তখন সে ওষুধ খেত, অথবা এই যে আহ, প্রস্রাবের ইনফেকশন বা প্রস্রাবের যখন ঝামেলা হচ্ছে, তখন বেশি বেশি পানি খেলে ঠিক হয়ে যেত। তখন তার কাছে মনে হতো যে এই সিমটম যেগুলা দেখা যাচ্ছে, সর্দি কাশি, প্রস্রাবের জ্বালা পোড়া, ইউটিআই, এগুলো হলো খুব ইজি জিনিস, নর্মাল, অর্ডিনারি জিনিস, ইজিলি ম্যানেজেবল। আবার পেশেন্ট তার অফিস ওয়ার্ক নিয়েও এমনটা ভাবে যে কাজ কোনো ব্যাপারই না, এই কাজ করে ফেলবো, এই একটা ওয়েবসাইট ডিজাইন, এটা কোনো ব্যাপার হলো। কিন্তু তার কাজ শেষ না করতে পারায়, বা তার অসুস্থতা দেখা যাচ্ছে যে ওষুধ খায় যখন ঠিক না হচ্ছে, তখন সে অনুভব করতো যে এগুলোকে আমি নেগলেক্টেবল মনে করছি, এগুলাকে আমি ম্যানেজেবল, ইজি ম্যানেজেবল মনে করছি। এই জিনিসটা করাটা ভুল। ঠিক আছে, মানে প্রথম যখন সে জিনিসগুলা দেখছে, তখন তার কাছে মনে হচ্ছে যে এইগুলা হলো হয়ে যাবে, যেমনটা বেড়ার মতো স্যার। ভেড়ার মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি ধরে ফেলছেন, যেমনটা ভেড়ার মতো ইজি ম্যানেজেবল। কিন্তু পরে বুঝতেছে যে না, এটা তো ম্যানেজের বিষয় না। হ্যাঁ, কে কি বলছেন? সরি স্যার, সে আপনার লেকচারের মাঝখানে কথা বলে ফেলছিলাম হ্যান্ড রেজ না করে। না না, ঠিক আম, আছে, অসুবিধা নেই। কেন জানি ওটা সেই ইনডিফারেন্সের সাথেও কেন জানি ঘোলাই ফেলতেছি। আচ্ছা, ইনডিফারেন্সের বিষয় আছে, আমি তো বলবো বলবো, কিন্তু বিষয়টা কি আমি মিলাতে পারতেছি যে ইজিলি, মানে ভেড়ার পালে গা দেওয়া, গা মানে কি গড্ডালিকায় বলে না কি, বাগধারা ভুলে গেছি। ভেড়ার জি পালে স্যার, গা ভাসাই দেওয়া। হ্যাঁ, গা ভাসায় দেওয়া। তো ওই রকমই সে গা ভাসায় দিচ্ছে, কিন্তু পরে সে বুঝতেছে যে না, এই জিনিস তো কঠিন। পরে সে বুঝতেছে যে না, এই অসুখ তো ইজি কিউরেবল না। এই কারণেই আমরা এখানে এই রুব্রিক্সটা নিতে পারি। কি রুব্রিক্স নিতে পারি? ডেলুশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ইলুশন, শিপ ড্রাইভিং। এই রুব্রিক্সটাকে কিন্তু আমরা খুব সহজেই নিতে পারি। ঠিক আছে, তো সিমটম পারসিস্ট করার পরেও রোগীর মধ্যে এই ভুল হয়ে যায় যে তার, মানে যদি সিমটমটা কন্টিনিউ করে, তখন তার কাছে মনে হয় যে আমার নাকের হাড় বাঁকা হয়ে গেছে, একদম বাঁকা বাঁকা লাগে, বা আমার কিডনি ফেল করেছে, কিডনির স্ট্রাকচারাল বা ফাংশনাল ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তার ভাবনা। তো সে তখন কি করলো, ইএনটি ডাক্তারের কাছে গেল, যে নাক চেক করে আসে, দেখে যে না, নাকের হাড়টি তো নরমালি আছে। তাহলে সে কি, তার ভাবনাটা কি হলো, খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, অন্য কিছুর সাথে মেলানো যাবে না। তার ভাবনাটা হলো যে আমার নাকের হাড়টা মনে হয় বাঁকা হয়ে গেছে। তার কাছে কি মনে হচ্ছে, আমার কিডনি মনে হয় নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ফাংশনাল ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যে চেক আপ করলো,
ঠিক আছে, তাহলে আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, বডি আমাদের সুন্দর একটা রুব্রিক্স আছে। রুব্রিক্সটা হলো কি? রুব্রিক্স হলো বডি পার্টস ডিফর্ম স্যার। বডি পার্ট ইজ ডিফর্ম। থ্যাংক ইউ। বডি পার্ট ইজ ডিফর্ম। কথা হয়ে গেলে মিউট হয়ে যাও, হ্যাঁ, নতে ওই সাউন্ড আসছে। সরি স্যার, আমার ওই টাচে পড়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কথা বলো, অসুবিধা নাই। কিন্তু ডিফর্ম, ডিফর্ম মানে কি? হোয়াট ইজ এই রুব্রিক্সটা আমরা একটু বুঝি আজকে। রুব্রিক্স অনেকগুলো বুঝবো, হ্যাঁ। ডিফর্ম মানে কি? ডিফর্ম মানে হচ্ছে একটা অবজেক্ট, একটা বস্তু যেটা অরিজিনাল ফর্ম বা শেপ চেঞ্জ হয়ে যায়, আমরা সেটাকে ডিফর্ম বলি। এটা একটা মোবাইল অরিজিনাল শেপ এরকম, এখন এটা ধরেন যে এইরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এটা ত্রিভুজের মতন হয়ে গেল, তাহলে কি হবে? এটা ডিফর্ম হয়ে গেল। তাহলে যার কারণে ওই জিনিসের স্ট্রাকচার ও ফাংশনের মানে যদি ডিফর্ম হয়ে যায়, ডিফর্ম হয়ে গেলে যে জিনিস ডিফর্ম হচ্ছে তার স্ট্রাকচার এবং ফাংশনের উপর প্রভাব পড়ে। যেমন ধরেন রিমোটাইড আর্থ্রাইটিসে কি হয়, আমাদের জয়েন্ট ফিঙ্গার, এই ফিঙ্গারের যে জয়েন্ট গুলো থাকে, আমরা এই যে গেটে বাদ বলি না, কি এরকম ফুলে ফুলে যায়, ডিফর্মড হয়ে যায়, ওটাকে বলে ডিফর্মড হয়ে যাওয়া। মানে তার নরমাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বদলে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে এই এরকম গাউট কি হয়, ফুলে ফুলে যাচ্ছে, এবং সে সময় দেখা যাচ্ছে মুভ করতে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে। তো নিজের বডি পার্টকে ডিফর্ম মনে করার পরে পেশেন্টের কাছে মনে হচ্ছে যে তার রোগ, তার অসুস্থতা ঠিক হতে অনেক লম্বা সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক দূর তাকে যেতে হবে, বিষয়টা অনেক সময় ধরে ট্রিটমেন্টে থাকতে হবে। আমরা একটু এগুলাকে সিম্পলিফাই করি, রোগীর কথাকে আমরা সিম্পলিফাই করি, আমাকে অনেক দূর, এই ভোগান্তিটা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, বিষয়টা এরকম। তাহলে আমাদের রুব্রিক্স কি আছে? জানা আছে? টাইম টেক্স। না, রুব্রিক্স হচ্ছে ডেলুশন, ডিসটেন্স আর ইনলার্জড। হোয়াট ইজ ডিসটেন্স? ডিসটেন্সে আমরা বুঝি কোন জায়গার স্টার্টিং পয়েন্ট থেকে কত দূর, আমরা বলি না ডিসটেন্স। তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে সাতক্ষীরার ডিসটেন্স কতখানি? 700 কিলোমিটার, তাই না? মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব, সেখানে পৌঁছাতে কত সময় লাগবে, ডিসটেন্স। তো এখানে পেশেন্টের কাছে মনে হচ্ছে রোগ মুক্তি অনেক দূরের পথ। দেখেছেন আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? আমার মনে হচ্ছে রোগটা ঠিক হতে অনেক লম্বা সময় লাগবে, আমার মনে হচ্ছে রোগটা সারতে অনেক সময় লাগবে, মেলা টাইম লাগবে। এটা হলো ডিসটেন্স আর ইনলার্জড ডেলুশন, ডিসটেন্স আর ইনলার্জ। ঠিক আছে, তাই সে কি করছে, তার কাজ হালকা ভাবে নেওয়ার অ্যাটিটিউড তার মধ্যে একটা আছে, যে ইনডিফারেন্স যেটা বললো, আমরা ইনডিফারেন্স সরাসরি নিলাম না, আমরা এখানে এর কি হলো, সে হালকা হালকা ভাবে নিয়েছে, কাজ কত গুরুত্ব দেয়নি, ইনডিফারেন্স অ্যাটিটিউডের কারণে তার কাজ হচ্ছে না, উঠছে না, এই জন্য সে খুবই আপসেট হয়ে গেল। আপসেট হলে সে কি করতেছে, সে মনে করতেছে আমারই দোষ, আমার এর জন্য শাস্তি পেতে হবে। তখন সে কি করতেছে, তাই না, নিজেকে টর্চার করতেছে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, সেলফ টর্চার। সেলফ টর্চার, এটার আরেকটা নাম হচ্ছে টর্মেন্টিং হিমসেলফ, টর্মেন্টিং হিমসেলফ। তারপরে কি, পেশেন্ট কি করলো, আমার সামনে কি করলো, বা এরকম পেশেন্ট আপনার সামনে কি করবে, ব্যথাকে ভালো করে বোঝানোর জন্য কমিউনিকেটিভ করবে স্যার। হ্যাঁ, কমিউনিকেট করলো, নেজাল এক্সারসাইজের ডেমনস্ট্রেশন দিল। কেন দিল? যাতে ডাক্তার তার কষ্ট ভালোভাবে বুঝতে পারে, এটাকে আমরা কমিউনিকেটিভ নিতে পারি। ঠিক আছে, এটাকে আরেকটা রূপ বিশ্ব নেওয়া যায়, এক্সপান্সিভ টু মাস ডেমনস্ট্রেটিভ। সে মেলাবার কিন্তু অনেক কিছু নেই দিয়েছে, হ্যাঁ, এই রূপ বিশ্ব আমরা নিতে পারি। কমপ্লিট রেপার্টরিতে কি আছে? কমপ্লিট রেপার্টরিতে আছে কমিউনিকেটিভ এক্সপান্সিভ, এটা হলো কমিউনিকেটিভ এক্সপান্সিভ আছে কমপ্লিট রেপার্টরিতে। আর সিনথেসিস রেপার্টরিতে এটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো কমিউনিকেটিভ, আরেকটা হলো এক্সপান্সিভ।
ঠিক আছে, এই খুব কাছাকাছি রুব্রিক্স, একদম কিউরিয়াস, লোকাসিটি, এই ইনকিউসিটিভ, হ্যাঁ, লাইট ডিজায়ার, এই খুব কাছাকাছির মতন আর কি। এদের খুব কাছাকাছি আরেকটা রুব্রিক্স আছে যেটা আমরা সবসময় ভুল করি আমাদের চেম্বারে, সেটা হলো লোকাসিটি। হ্যাঁ সিয়াম, স্যার সেলফ টর্চারটা সেই ম্যাসোসিজম নাকি? মেসোসিজম আমি পড়াইছিলাম না, মেসোসিজমের উদ্দেশ্যটা তো আলাদা, ঠিক আছে? মেসোসিজম তাহলে আমি ঘুরিয়ে ফেলছি, সরি স্যার। উদ্দেশ্যটা আলাদা, মেসোসিজমও সেলফ টর্চার করে কিন্তু ওটার ধরন এবং ইয়েটা আলাদা। হ্যাঁ, আমরা মেসোসিজম আবার পরে আলোচনা করব। তো আমরা তিনটা রুব্রিক্স পেয়ে গেলাম। আমি নিলাম হচ্ছে এক্সপান্সিভ, টু মাচ ডেমনস্ট্রেটিভ বা কমিউনিকেটিভ এক্সপান্সিভ, কিন্তু এটাকে আমরা ভেঙে এই রুব্রিক্স এর মধ্যে তিনটা জিনিস পেলাম। কি পেলাম? কমিউনিকেটিভ, এক্সপান্সিভ, লোকাসিটি। মুখস্থ করে ফেলেন, কমিউনিকেটিভ, এক্সপান্সিভ, লোকাসিটি। এই তিনটাকে আমরা একটু পার্থক্য করব, আমরা কোন সময় কোন রোগীর ক্ষেত্রে কি নেব এটা আমরা একটু বুঝবো, ঠিক আছে? তো চলেন আগানো যাক। এই তিনটা রুব্রিক্স এর খুব কমন বিষয় কি জানেন? এই তিনটা রুব্রিক্স এর কমন বিষয় হচ্ছে এই তিনটা রুব্রিক্সে থাকা পেশেন্ট অনেক অনেক কথা বলে, প্রচুর কথা বলে, হিউজ কথা বলে, বলতেই থাকে। তারপরে তাহলে পার্থক্য কোথায়? একটা ওয়ার্ড দিলেই হতো, তিনটা রুব্রিক্স বানানোর দরকার কি? নিশ্চয়ই পার্থক্য আছে বলেই তারা তিনটা রুব্রিক্স দিয়েছে। তো প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লোকাসিটি। লোকাসিটি মানে কি? লোকাসিটি শব্দের অর্থ হচ্ছে অনেক কথা বলে, কিন্তু সেই কথাগুলো বর্তমান পরিস্থিতির সাথে কোনো সম্পর্কযুক্ত থাকে না। লোকাসিটিতে অনেক কথা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি নিয়ে বলতেছে সেটার সাথে কোনো সম্পর্কযুক্ত থাকে না। এই ধরনের ব্যক্তিরা অকারণে বক 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 করতে খুব ভালোবাসে। আমরা ছোটবেলায় একটা ডিডি ওয়ানে একটা ইয়ে দেখতাম, অ্যাডভার্টাইজের মতন, যাব দেখো তো বাগার 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 করতে থাকে, কাটতে থাকতে হবে, এই টাইপের বলে আর কি। হ্যাঁ, বাগার বাগার মানে বক বক করতে ভালোবাসে। এই ধরনের ব্যক্তিরা এই বক বক করতেই ভালোবাসে, তাই তারা অপ্রয়োজনীয় বিষয় নিয়েও কথা বলতে থাকে। তো রুগীর এই লোকাসিটিতে থাকা রুগীর বলা বেশিরভাগ কথাই গুরুত্বহীন এবং পরিস্থিতির সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। নোট করে নেবেন, খুব ইম্পর্টেন্ট। কেমন? রুগী আসছে, এসে বলছে ডাক্তার সাহেব 2 দিন ধরে আমার জ্বর। আসলে আমি বন্ধুর সাথে সেদিন গতদিন সিনেমা হলে গেছিলাম সিনেমা দেখতে, সেখানে এত ভিড় ছিল কি বলবো, খুব কষ্ট করে টিকিট পেলাম, লম্বা লাইনে দাঁড়ায় থেকে টিকিট কাটতে হলো। সিনেমা হলে প্রথম জাতীয় সঙ্গীত শোনানো হলো, তারপরে সিনেমা শুরু হলো। বিরতিতে আমরা আবার একটু বের হলাম, বের হয়ে কোক আর পপকর্ন কিনলাম। 3 ঘন্টা পরে সিনেমা শেষ হলো, কিন্তু এই মাল্টিপ্লেক্স থেকে বের হতেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমার বন্ধুর কাছে ছাতা ছিল, তাই সে আমাকে ওই একই ছাতার নিচে দুইজন মিলে যে বাস স্টপ পর্যন্ত আমাকে পৌঁছায় দিল। কিন্তু বাস স্টপ থেকে যখন বাড়ি আসলাম সে সময় এই ওইটুক জায়গার মধ্যে ভিজে গেলাম। তারপর থেকে আমার জ্বর এসছে। দেখছেন কত কথা বলতেছে, কত কথা বলে রে, তাই না? আমাদের মনের মধ্যে এরকম আসবে। তো এই রোগী স্রেফ এতটুকুই বলতে পারতো যে ডাক্তার সাহেব আমি বৃষ্টিতে ভিজেছিলাম, বৃষ্টিতে ভিজার পর থেকে আমার জ্বর শুরু হয়েছে। কিন্তু তিনি তা বললেন না। তিনি কি বললেন? এই সিনেমা হলো, সিনেমা হলে জাতীয় সঙ্গীত হলো, জাতীয় সঙ্গীতের মাঝখানে এই হলো, তারপরে খাবার দাবার বিরতি হলো, অপ্রাসঙ্গিক গুরুত্বহীন কথা নিয়ে বকর 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 করে যাচ্ছে। তাহলে এই রুগী হলো লোকিয়াস, লোকাসিটি বা লোকাসিয়াস প্রকৃতির লোক। বুঝতে পারছেন? এরপরে আসি আমরা কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ আমি এর আগে আপনাদেরকে বেশ কয়েকবার ছোট ছোট করে প্র্যাকটিক্যাল ইয়ে বলেছি, আজকে আমি একটু থিওরিটিক্যাল সহ প্র্যাকটিক্যাল বলি। কমিউনিকেটিভ শব্দের অর্থ হলো কোনো গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেরকে স্পষ্টভাবে জানানো, যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি না হয়। যেমন গতকাল রাত্রে বাড়ি থেকে আসার সময় আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, বাড়িতে এসে জামা কাপড় বদলালাম, কিন্তু ততক্ষণে আমার জ্বর অনুভব হওয়া শুরু হলো। থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখলাম যে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট। আমার শরীরে শরীরে ব্যথা করছে না, তবে শরীর গরম হয়ে আছে, খিদা কিছুটা কম, টেস্ট একটু
তিতা তিতা তেতো টাইপের লাগতেছে, পিপাসা ঠিক আছে, মলমূত্রে কোনো সমস্যা নাই। ডাক্তার সাহেব, রোগ সম্পর্কে আপনার যদি আর কোনো তথ্য জানার থাকে তাহলে দ্বিধা না করে জিজ্ঞাসা করেন, আমি সব তথ্য আপনাদেরকে দেওয়া প্রস্তুত। আপনি যা যা চান আমি সব আপনাকে দিয়ে দিব। দেখেন, আমি রুগীকে কিন্তু অত কিছু জিজ্ঞাসা করলাম না, আপনি রুগীকে অত কিছু জিজ্ঞাসা করলেন না, কিন্তু রুগী তার রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ডাক্তারকে তার অসুস্থতার বিষয়কে স্পষ্ট করার জন্য যা যা বলা দরকার সবকিছু বর্ণনা করেছেন। তো এই রকম কথা বলার, আপনি ধরেন যে এই রোগীর হাতি নাই, তখন কি কমিউনিকেটিভ নেবেন না? আমরা কমিউনিকেটিভের আগের কি বলেছি, আগের ভার্সনে আমরা কি শিখেছি? কমিউনিকেটিভে কথা হবে কম, তুলনামূলক কম, কথা অনেক বলবে, কিন্তু আবার হাত দিয়ে বেশি বুঝাবে, এই ব্যথা এই চলছে, তাই না? আমি বলিনি যে কমিউনিকেটিভ নেবেন হচ্ছে হাতে গুনে গুনে। এটাকেও আপনারা কমিউনিকেটিভ নিতে পারবেন, সে অনেক বেশি ন্যারেট করবে, অনেক বেশি লোকাসিটিতে আপনার বিরক্ত লেগে গেল, কিন্তু এখানে আপনি সে তার অসুস্থতা বিষয়ে যা যা আছে সবকিছু আপনাকে বর্ণনা করে দিল, আবার বললো যে আপনার যদি আরো কিছু জানা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলবো। তাহলে এই রোগীর ক্ষেত্রে আমরা এত কথা বলা সত্ত্বেও আমরা কিন্তু লোকাসিটি নিলাম না, আমরা এটাকে নিব কমিউনিকেটিভ। ঠিক আছে, এর পরের রুব্রিক্সটা হচ্ছে এক্সপ্যান্সিভ। হোয়াট ইজ এক্সপ্যান্সিভ? এক্সপ্যান্সিভ শব্দের অর্থ হলো রুগী কথাকে সংক্ষেপে ব্যাখ্যা করার পরিবর্তে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। এর ফলে অন্যদের কাছে মনে হতে পারে যে রুগী কথাটা তো অযথা টেনে লম্বা করছে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে পড়াতে যেয়ে কি করি, এক্সপেন্সিভ হয়ে যায়। একটা উদাহরণ দিলেই হয়, আমি 5টা উদাহরণ দিই, লম্বা করে টেনে নিয়ে যায়। আপনাদের অনেকেরই মনে হয় এত বলার দরকার কি, একটু বললেই তো হয়। অনেকের মনে হয় না আপনাদের, নাকি মনে হয়? মনে হয় না স্যার, মনে হয় না। তো রুগী তথ্য, তার অসুস্থতা সম্পর্কে তার তথ্য স্পষ্টভাবে পৌঁছাতে চান, আপনাকে পৌঁছাতে চান, কিন্তু কম শব্দে যে পৌঁছানো যায়, বাক্য সংক্ষেপ করে যে পৌঁছানো যায়, এটা বলার পরিবর্তে তিনি অনেক বেশি শব্দ ব্যবহার করেন। তো রুগী বলছেন, একটা উদাহরণ দিই, রুগী বলছেন, ডাক্তার কাল রাত্রে আমি বাড়িতে আসতে যে বৃষ্টিতে ভিজে গেছিলাম, তারপরে রাত থেকে এক ধরনের অদ্ভুত অস্থিরতা শুরু হলো, শরীরে এমন লাগছিল যে না জানি কি হচ্ছে আমার ভিতরে, একদম আনচান আনচান করছে। তো আমি হঠাৎ কাঁপতে শুরু করলাম, আমাকে চাদর নিয়ে গায়ে জড়াতে হলো। তারপর আমার মুখটা দেখি যে মুখ থেকে ঠান্ডা হাওয়া বের হতে লাগলো। তারপরে আমি একটা প্যারাসিটামল খেলাম, কিন্তু এমনটা 1 ঘন্টা ধরে চললো, প্যারাসিটামল খেয়েও কাজ হলো না। এরপরে আমার জ্বর আসলো, সাথে মানে এরপরে জ্বর প্রচন্ড বেড়ে গেল, সাথে আবার ঘামও শুরু হয়ে গেল। এবার তো বুঝতে পারছেন নাকি ডাক্তার সাহেব আমি আরো বিস্তারিত বলবো? তো দেখেন, এই রোগী কিন্তু সংক্ষেপে বলতে পারতো যে বৃষ্টিতে ভেজার পরে তার ঠান্ডা লাগা শুরু হলো, কিন্তু প্রথমে জ্বর আসেনি, প্যারাসিটামল খাইলো, তারপরেও ভালো লাগলো না, পরে জ্বর আসছে। কিন্তু এই কথাগুলো তিনি ছোটভাবে না বলে অপ্রয়োজনীয় কথা বলে কথাটা টেনে লম্বা করছেন, এবং এই রুগীরা যখন কথা বলবে আপনার কাছে মনে হবে যে সে গল্প শোনাচ্ছে, আপনাদেরকে গল্পের মতন শোনা যাবে। তিনি লোকাসিটির মতো অপ্রাসঙ্গিক কথা বলতেছেন না, কিন্তু যে সংক্ষেপে যে কথাটা বলা যেত সেটাকে তিনি টেনে লম্বা চড়া করছেন। এই জন্য এই রুব্রিক্সটা হবে এক্সপান্সিভ। হ্যাঁ সিএম বলো। সিএম কিছু বলতে চেয়েছিলাম। সরি স্যার, আমার টাচ লেগে গিয়েছিল। আরে টাচ, টাচ তো দেখি জালে খাচ্ছে। হ্যাঁ আজকে স্যার আব্বুর ফোনটা নিয়েছি আর আমার হাতও ঘামছে প্রচুর, মানে অটো যেন স্ক্রিনের উপর বাংলা পড়ছে। দেখবা। আচ্ছা যাক, আমরা 3টা রুব্রিক্সকে একটু জিস্ট করি। আমাদের এখানে নতুন যারা আছেন তাদের জন্য আমি করতেছি, কারণ এই রুব্রিক্স আমি আর আলোচনা করব না, এই ইয়াতেই আপনারা শিখে ফেলেন। তাহলে এই 3টা রুব্রিক্সের বিষয়বস্তু কি হলো দেখি, কে বলতে পারেন? লোকাসিটিতে কি হলো বিষয়বস্তু, কি কি বললাম এতক্ষণ ধরে? বলেন। লোকাল থেকে সে অযথা বেশি কথা বলছে।
হ্যাঁ জি অপ্রয়োজনীয় বলেন। কথা বলছে। লোকাসিটিতে হ্যাঁ অপ্রয়োজনীয় কথা বলছে, গুরুত্বহীন কথা বলছে, এটা বলতে হবে। অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা এবং গুরুত্বহীন। বলছে, অযথা কথা বলছে, তাহলে রুগীর উদ্দেশ্য হলো বিরক্ত করছে। অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন কথা বলা। কমিউনিকেটিভে কি হলো? হ্যাঁ, কমিউনিকেটিভে কি হলো? কমিউনিকেটিভে স্যার গুরুত্বপূর্ণ কথাটাই সে একটু খুলে হ্যাঁ, বলবে। প্রাসঙ্গিক তথ্য স্পষ্টভাবে বর্ণনা করবে। আচ্ছা, আর এক্সপেন্সিভে কি হবে? হোয়াট ইজ একটা বিষয় নিয়ে কথা বলবে, তবে অতিরঞ্জিত লম্বা করে বলবে, তবে অপ্রাসঙ্গিক কিছু বলবে না। এবং গল্পের মতন করে বলবে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে। কম কথা বলা সে জানে না। ঠিক আছে, এবার আমরা একটু কথাগুলোকে দীর্ঘায়িত করে। হ্যাঁ, দীর্ঘায়িত, টেনে দীর্ঘায়িত করে। সে গল্পের মতন করে বলবে, আপনার অত বেশি খারাপও হয়তো লাগবে না। যাক, আমরা এটার একটু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা একটু জেনে নিই। হ্যাঁ, কেন মানুষের মধ্যে কাজ করে। লোকাসিটি হচ্ছে একটা খুব সিম্পল টাইপের এক্সাইটমেন্ট, সাধারণ উত্তেজনা বা হাইপার অ্যাক্টিভের মতন একটা বহিঃপ্রকাশ। রুগী কথা বলতে ভালোবাসেন এবং তার কথা বলার উপরে তার নিজস্ব নিয়ন্ত্রণ কম থাকে। এতই সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি, উত্তেজনা এত বেশি হয়ে যায়, নিয়ন্ত্রণ রাখতে পারেন, বুকে যায়। আর কমিউনিকেটিভের মধ্যে কি থাকে? কমিউনিকেটিভের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে, একটা দায়িত্ববোধ কাজ করে। এই ব্যক্তি নিশ্চিত করতে চান যে ডাক্তার সাহেব তার পরিস্থিতি বা অবস্থা সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে বুঝেছেন। এটা নিশ্চিত করার জন্য তিনি এত কথা বলেন। এবং ক্লিয়ারিটি নিশ্চিত করার একটা চেষ্টা করেন। আর এক্সপান্সিভে কি? এক্সপান্সিভে রুগী তার কথাকে গুরুত্বপূর্ণ মনে করে এবং চায় প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি, মানে ইন ডিটেইল বর্ণনা করা হোক, মানে করে সে। এটা আবার কখনো কখনো তার একটা প্রাইডের দিকেও চলে যেতে পারে, অহংকার, ইগো। হ্যাঁ, এবং নিজের অভিজ্ঞতাকে বড় করে দেখানোর একটা প্রবণতাও আসতে পারে কখনো কখনো। তাহলে কোর ইন্টেনশন কি হলো তিনটা রুব্রিক্সের মধ্যে? লোকাসিটি, কথা বলা, শুধুমাত্র সে কথা বলে কেন? শুধুমাত্র কথা বলাটাকে উপভোগ করে। কমিউনিকেটিভ কি করে? কমিউনিকেশন, ভুল বোঝাবুঝি যাতে না হয়, ডাক্তার যাতে সব বুঝে, এই ভুল বোঝাবুঝি এড়িয়ে যাওয়ার জন্য সঠিক তথ্য দেয়। আর এক্সপেন্সিভ হচ্ছে বিবৃতি বা ব্যাখ্যা, ইলাবোরেশন। হ্যাঁ, কোন বিষয়কে সর্বোচ্চ বিস্তারিত ভাবে বর্ণনা করে। যে এখন আমি আপনাদেরকে এগুলা না বললেও হয়তো, কিন্তু আমি চাচ্ছি যে সবাই তিনটা রুব্রিক্স বুঝে যান, আজকের আপনাদের অর্জন যাতে এই তিনটা রুব্রিক্স হয়, এই কারণে আমি এত ব্যাখ্যা দিচ্ছি। এবার খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি ডাক্তার, এই তিনটা রুব্রিক্স ওয়ালা মানুষ যদি তিনটা রুব্রিক্স নিয়ে আসছে, তাহলে আপনার কি প্রতিক্রিয়া হবে এটা আমাদের জানতে হবে। যিনি লোকাসিটি নিয়ে আসছেন, এই রুগী কথা শুনে আপনার মনে হবে এই রুগী কেন এত অপ্রয়োজনীয় কথা বলতেছে, কখন তিনি থামবে, এরকম আপনার মনে হয়। থামবে কখন? থামে না কেন? আপনি কিছু বলছেন না, আপনি জেন্টলম্যান, ভদ্রলোক, কিন্তু আপনার কাছে এরকম মনে হবে। আর কমিউনিকেটিভ রুগী মনে হবে যে আমার কাছ থেকে আমি যে তাকে কোনো প্রশ্ন করব, আমি প্রশ্ন করার আগেই তো সে সব বলে দিচ্ছে, সে সব উত্তর দিয়ে দিচ্ছে, সে সব তথ্য দিয়ে দিচ্ছে, এবং এটাতে আমি অবশ্য সব ক্লিয়ারলি বুঝতে পারছি, এটা আপনার কাছে মনে হবে। আর এক্সপান্সিভে থাকা রুগীর কথা শুনে আপনার মনে হবে এটা সংক্ষেপে তো বলতে পারতো, এই কথা এত পেঁচায় বলার দরকার, সংক্ষেপে এত কেন দীর্ঘ করছে, এই সিম্পল এই কথা এত বলতেছে, এরকম আপনার কাছে মনে হবে। ঠিক আছে, এবার প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আপনাদেরকে বলি যে আপনি রুগীর সাথে কথা বলার সময় কোন রুব্রিক্সটা ব্যবহার করবেন, এই সিদ্ধান্তটা আপনি কিভাবে নেবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার সঠিক উপায়টা আমি এখন আপনাদের একটু বলে দিই। যখন একজন রুগী অনেক কথা বলবেন, তখন নিজেকে এই তিনটা প্রশ্ন করবেন। কথাগুলো কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? যদি আপনার কাছে মনে হয় যে না, কথা তো বলতেছে অপ্রাসঙ্গিক, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এত অপ্রাসঙ্গিক কথা বলে, তাহলে রুব্রিক্স হবে লোকাসিটি। কথাগুলা কি অপ্রাসঙ্গিক কিন্তু অতিরিক্ত লম্বা বা বিশদ বলা হচ্ছে, যদি আপনার উত্তর হয় হ্যাঁ, আপনার মন বলে যে হ্যাঁ তাই, তাহলে রুব্রিক্স নেবেন এক্সপেন্সিভ। কথাগুলো কি প্রাসঙ্গিক, গোছানো এবং
সহজে বোঝার জন্য সুস্পষ্ট করে বলা হচ্ছে, তখন কি নেবেন? কমিউনিকেটিভ। বুঝতে পারছেন? আমি এই রুব্রিক্স এর থেকে আর আমি পারবো না আপনাদেরকে বুঝাতে। এটা সর্বোচ্চ লেভেলে আমি চেষ্টা করলাম, আমার ধারণা আপনারা বুঝে গেছেন। একটু ঠান্ডা মাথায় কথা শুনলে এই রুব্রিক্স গুলো ব্যবহার করা যায়। তো যাক, আমি আমার কেসে ফিরে আসি। মেলা পেঁচাল পেরে ফেললাম, এক্সপান্সিভ হয়ে গেল অনেক বেশি। হ্যাঁ, আপনারা আবার লোকাসিটি মনে করেন না, এগুলো প্রয়োজনীয় কথা স্যার আমার মনে হয় এটা আরো কমিউনিকেটিভ ছিল। ছিল। আচ্ছা, হইলো। তো যাক, পেশেন্ট বলছিলেন যে তার সর্দি কাশি বা বিজনেসের আইডিয়া নিয়ে লোকজন কি করে, জোকস করে, মজা করে, পেশেন্টের সাথে ঠাট্টা করে, তার ওই যে নাক দিয়ে লিকেজ হয়ে গেছে, ট্যাপ লিকেজ হয়েছে বলে, এই বিষয়গুলো তার সহ্য হয় না। এই বিষয়টা সে সহ্য করতে পারে না। তাহলে আমাদের রুব্রিক্স কি হবে? কেমন আছে? জেস্টিং টেক এ জোকস। তো পেশেন্টের কাছে মনে হয় যে বিজনেস আইডিয়া নিয়ে এই সময়ে, মানে সে যখন আসছিল ওই সময়ের তো এআই এত ইয়ে ছিল না, এত মানে প্রায়োরিটি বেস ছিল না। তো তার কাছে তখন মনে হচ্ছিল যে এই যে কাজ করা হচ্ছে, এটা ফিউচারে খুব সাকসেসফুল একটা স্টার্টআপ ভেঞ্চার হিসাবে গণ্য হবে, বড় একটা কিছু হবে আর কি। আর এখন লোকজন আমার এটা পছন্দ করছে না, কিন্তু কিছুদিন পরে যখন লোকজন তার এই আইডিয়া গুলো পছন্দ করলো, লোকজনের কাছে তার আইডিয়া গুলোকে পটেনশিয়াল মনে হচ্ছে, তার মানে কি যে ওই মহিলার মতনই, মহিলা গতদিনের কেসের মহিলার কথা মনে আছে না, খালি তার জি স্যার, প্রেগন্যান্সি। হ্যাঁ, কিন্তু যেই পেটে বাচ্চা আসছে অমনি ওর দাম বাড়ায় দিল, তাই না? শাশুড়ি এসে জড়ায় ধরতেছে, তারপরে ননদ, তারপরে দেবর, এরা খেদমত করতেছে। তো এই লোকেরও তাই হইলো। প্রথম দিকে ওকে গুরুত্ব, দূর তুই কিসের কি প্রজেক্ট নিয়ে, সেগুলো এআই মেয়ে চলে নাকি। এরপরে ও অ্যানালাইসিস করে দেখলো যে না, এআই সামনের দিনে লিড করবে। তখন সে টাকা পয়সা, তার শেয়ার বেচে আরো এদিক ওদিক দিয়ে টাকা কালেকশন করে সে যখন ইনভেস্ট করলো, তখন আশেপাশের লোকজন তাকে মনে করলো, বাপরে তোর পটেনশিয়াল আইডিয়া, এটা তো হেভি হবে। মানে কি, আপনি যদি সূক্ষ্ম অর্থে খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করেন, শেডেল অর্থে ইয়ে করেন, তাহলে কি হলো, পেশেন্টের এই আইডিয়ার অ্যানালজি হচ্ছে প্রেগন্যান্সির সমান। প্রেগন্যান্সির সমান না, সে তো এখন আউটপুট দেয়নি, ভেতরে লালন করতেছে, কিন্তু লোকজন পেশেন্টকে তাচ্ছিল্য করছিল যারা আগে। তো যখন যারা বুঝলো যে বাপরে এটা পটেনশিয়াল জিনিস, এই আইডিয়া তো অনেক দিকে যাবে, তখন কি করলো, তারা এসে তাকে গুরুত্ব দেওয়া শুরু করছে। ঠিক আছে? তো এজন্য যতক্ষণ না পেশেন্ট তার আইডিয়াকে একটা সাকসেসফুল স্টার্টআপে রূপান্তরিত করে দুনিয়ার সামনে সফলভাবে ডেলিভারি তথা প্রেজেন্ট না করে, ততক্ষণ তার মনে কারো জন্য কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে না। এবার কাজ করতে যায় কারো তার ভালো লাগতেছিল না। তাহলে আমরা এখানে রুব্রিক্সটা কি নেব? ওই রুব্রিক্স নেব, অ্যাভারশন অ্যাফেকশন টু এনিওয়ান হোয়েন প্রেগন্যান্সি, না এরকম যেন রুব্রিক্স ছিল। অ্যাভারশন হ্যাজ নো অ্যাফেকশন ডিউরিং প্রেগন্যান্সি। ঠিক আছে? আমরা এই রুব্রিক্সটাকে খুব পারফেক্টলি এই কেসের মধ্যে নিতে পারবো। ধীরে ধীরে আপনারা শিখে যাবেন, আপনারা এরকম হাজার হাজার কেস ডিল করবেন, আমি এটা দেখছি, মানে আমার ক্লিয়ারিফায়েন্স। হ্যাঁ, তো যাক, পেশেন্ট কি বলতেছিল যে ফিউচারের সাথে রিলেটেড ড্রিম আসে, আর সেটা বর্তমানে তার প্রবলেম সলিউশন হয়ে যায়, তাই না? এটা বললো, তার প্রবলেম সলিউশন কি হবে সে আগে থেকেই জানতে পারে। শুধু এটুকুই না, যা কিছু পেশেন্ট স্বপ্নে দেখেছে সেগুলো সত্য হয়ে যায়, মানে ঘুমের মধ্যে ভবিষ্যতের সাথে রিলেটেড স্বপ্ন সে সমাধান পায় এবং সেভাবে কাজ করে রিয়েল লাইফে তার প্রবলেমগুলোকে সে সলভ করে বা সলভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের ইয়ে কি হবে? ক্লিয়ারভয়েন্সি স্যার। হ্যাঁ, ক্লিয়ারভয়েন্স। আরো খুব স্পেসিফিক একটা রুব্রিক্স আছে। আমি ইন্ট্রোস্পেকশন কি ধরা যাইতে পারে? আমি সব বলছি, একটু ধৈর্য রাখো। হ্যাঁ, কি করতে হয়, এর খুব মানে স্পেসিফিক একটা রুব্রিক্স আছে এই ঘটনার সাথে, আমি যে গল্পটা বললাম এই গল্পের সাথে। সেটা হলো
ড্রিম ক্লিয়ারিভয়েন্ট সলভিং ইম্পর্টেন্ট কোশ্চিন অফ দ্য ডে, তার মাথায় যখন যে প্রবলেমটা হয়ে যায় সে সলিউশন এর মধ্যে পড়ে যায়। আমাদের কি আছে, আমাদেরকে বলা আছে যে তুমি কোনো সমস্যায় পড়ে গেলা তখন এই এই দোয়া দরুদ আছে, এই সূরা এগুলা পড়লা, পড়ে ঘুমায় গেলা, স্বপ্নে তুমি সলিউশন পেয়ে যাবা। এই জিনিসটা হলো সেটা, বুঝতে পারছেন? এই ড্রিম চ্যাপ্টারের মধ্যে এই রুব্রিক্সটা আছে, ড্রিম ক্লিয়ারিভয়েন্ট সলভিং ইম্পর্টেন্ট কোশ্চিন অফ দ্য ডে। তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায়, কোশ্চিন অফ দ্য ডে মানে তার প্রবলেম, কোশ্চিন মানে কি প্রবলেম, প্রবলেমের সলিউশন সে পেয়ে যায়। এই সিম্পটম কোথায় আছে? এই সিম্পটম দেওয়া আছে রেপার্টরি অফ সাইকিক মেডিসিন উইথ ম্যাথমেটিকা বাই জেন পেয়ারি গ্যালভার্ডিনের রেপার্টরিতে দেওয়া আছে। ঠিক আছে, তিনি কি বলছেন? তিনি খুব সুন্দর বলেছেন, টেন্ডেন্সি টু হ্যাভ intuition presenting the second sight when awake or when asleep, thus very vivid dream in the morning in which he finds a solution of a problem from which he was unable to free himself while awake. আমি এটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি করা, লেখা কম্পোজিট ভুল হতে পারে। তো মানে কি, মানে হচ্ছে যে প্রবলেম নিয়ে এখন প্রেগন্যান্ট পেশেন্ট জাগ্রত অবস্থায় পেরেশান থাকে, সেটার সলিউশন তার স্বপ্নের মধ্যে একদম ক্লিয়ারলি দেখে। এই কথাই এই ইংরেজির মধ্যে বলা আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় সে জাগ্রত অবস্থায় যে প্রবলেম ছিল, যে কোশ্চিন অ্যারাইজ করেছে, সে কোশ্চিনের উত্তরটা পেয়ে যায়। এই একইভাবে ডক্টর হেরিংস গাইডিং সিম্পটমে অ্যাকিনিয়াইট সম্পর্কে লিখেছেন, ক্লিয়ারিভয়েন্স conscious that he believed miles away was singing a certain piece. ঠিক আছে, এটা তার ম্যাথমেটিকায় তার বইয়ে দেওয়া আছে। ক্লিয়ারিভয়েন্স, ক্লিয়ারিভয়েন্স কি দিব্য জ্ঞান, হ্যাঁ, সচেতন বা কি হয় এই রুব্রিক্সটা না, মানে এই কথাতে কি বলতেছেন যে বহু মাইল দূরে তার প্রিয়জন আছে, বহু মাইল দূরে, মাইলস অ্যাওয়ে মানে মেলা দূরে, আমেরিকায় আছে, সেখানে সে একটা গান শুনছিল, নির্দিষ্ট গান, সেটাও সে তার ইনফরমেশন চলে আসছে। হেরিংস এটা বলছেন, হেরিংসকে তো আপনি অগ্রাহ্য করতে পারেন না। তো এই যে ইনফরমেশন আপনাদেরকে দিলাম, এই ইনফরমেশন অনুযায়ী আমরা বলতে পারি অ্যাকোনাইট পেশেন্ট কোনো প্রকার এক্সটার্নাল ইনফরমেশন ছাড়াই আগে থেকে নিজে নিজেই জেনে যায় যে তার প্রিয় ব্যক্তি বা তার কেউ এই সময় মাইল দূরে কোনো স্পেসিফিক গান গাচ্ছে, সেটা সে শুনে যাচ্ছে। চিন্তা করেন কি লেভেলের তাদের সেন্স। প্রথম দিনই আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই জায়গা থেকে আমরা রেপার্টরিতে তিনটা রুব্রিক্স পাই। একটা হচ্ছে ক্লিয়ারিভয়েন্স, 2 নাম্বার হচ্ছে প্রফেসিং, 3 নাম্বার হচ্ছে ইনটুইটিভ। ঠিক আছে, এই তিনটা রুব্রিক্স আমি আলোচনা করেছিলাম, কিছুদিন আগে করেছিলাম, আবার একটু রিভিউ করি, নতুন অনেকেই আছেন তাদের বোঝার জন্য, শেখার জন্য, আর যারা শিখে গেছেন তাদের এটা আবার রিভিউ হবে। তাই কিছুদিন আগে আমরা আলোচনা করলাম। প্রফেসিং কি? প্রফেসিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ভাববাদীর ন্যায় বলা, ভাববাণী বলা, এমন জিনিস বলা যেটা হতে পারে রিলিজিয়াস বা কোনো মিথ নিয়ে বা কোনো মিস্ট্রিয়াস বিষয় নিয়ে, যেটা ভবিষ্যতে ঘটবে। প্রফেসিং হলো আগে থেকে মিস্ট্রিক জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের ঘটতে যাওয়া বিশেষ কোনো ঐশ্বরিক হুকুম বা প্রতিশ্রুতি বর্ণনা করা। আমরা ওই প্রফেট থেকে প্রফেসি, তাই না, কাছাকাছি ইয়েতে আছে। তো যাক, তো ভবিষ্যৎবাণী করা বা প্রেডিক্ট করা বা প্রকাশ করা যা ফিউচারে ঘটবে, যা হবে অপছন্দনীয়, অপ্রীতিকর এমন কিছু, সেই এটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই রুব্রিক্সের মধ্যে কি হয়, পেশেন্ট ফিউচারের ইভেন্ট আগে থেকে জানতে পারে। তবে জিজ্ঞাসা করা হলে পেশেন্ট বলবে যে আল্লাহ বা কোনো ডিভাইন ফোর্স বা সুপার ন্যাচারাল পাওয়ার তাকে এই মেসেজগুলো দিয়েছে, এটা সে বলবে। প্রফেসিং এর সাধারণ ঘটনাগুলো ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎ করা
কাজ বোঝায়, যা প্রায় দৈব রূপে বা ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির উপরে ভিত্তি করে বিবেচিত হয়। এতে ভবিষ্যতের বিষয়ে বার্তা দেওয়া হয়, নির্দেশিকা প্রদান করা হয়, ভবিষ্যতে অন্তর্দৃষ্টিতে দেখা জড়িত, যা প্রায়শই অলৌকিক বা উচ্চ উৎসকে দেয়। তো এর অর্থ ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে উৎসাহের সাথে প্রচার করা বা কথাও বলাও হতে পারে। আগে বলে দিত আমাদের মুসা আলাইহিস সালাম কি করলেন, তার কওমকে কি কি উপদেশ দিলেন, ওগুলো হলো প্রফেসিং করা। ঠিক আছে? তো এই পেশেন্ট তাহলে প্রফেসিং এ থাকে, পেশেন্ট কি করবে? মানুষকে ফিউচারে ঘটতে যাওয়া ভালো এবং খারাপ ইভেন্ট সম্পর্কে সতর্ক করে দিতে পারে। প্রফেটরা যে কাজগুলা করত, আমাদের রসুল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি করেছেন? আমাদেরকে পথ বলে দিয়েছে, ফিউচারে কি হবে কি হবে না সব বিষয়ে তারা সতর্ক করে দিয়েছেন। তো পেশেন্ট এসে বলে যে ডাক্তার, আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আগে থেকে জানিয়ে দিয়েছে যে এবার আমার বৌমা একটা মেয়ে সন্তান জন্ম দিবে। এটা হলো প্রফেসি। এরপরের ইয়েটা হলো ইনটিউটিভ। ইনটিউটিভ কি? ইনটিউটিভের ইয়ে হলো সজ্ঞা, সজ্ঞা বা সজ্ঞামূলক সহজজাত জ্ঞান সম্পূর্ণ। ইনটিউটিভ শব্দের অর্থ হলো প্রত্যক্ষ প্রমাণ, ডাইরেক্ট এভিডেন্স বা যুক্তি পদ্ধতি। যুক্তি পদ্ধতি ছাড়া কোনো কথার সত্যতা উপলব্ধি করা বা চেনা। তো ইনটিউটিভে পেশেন্টের নিজস্ব অ্যাবিলিটি থাকে, পেশেন্টের নিজস্ব অ্যাবিলিটি থাকে যার মাধ্যমে তিনি সহজেই বুঝতে পারেন যে তার ভেতরের কোন কথা লুকানো হচ্ছে আর কোনটা সত্য না মিথ্যা, এটা সে বুঝতে পারে। পেশেন্টের ফ্যাক্টের পরিবর্তে তার নিজের অনুভূতির ভিত্তিতে দ্রুত কোনো বিষয়কে বোঝায়। ঠিক আছে? সততা চেনা এবং সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা তার থাকে। যেমন পেশেন্ট বলে, গতদিনও বলেছিলাম যে ডাক্তার, আমার ওয়াইফের একটা নেকলেস চুরি হয়ে গেছে, অনেক খোঁজার পরে ওই নেকলেসটা আমাদের কাজের মেয়ের ঘর থেকে পাওয়া গেছে। তো এই এভিডেন্স থাকা সত্ত্বেও কেন জানি আমার আপনা আপনি মনে হচ্ছিল যে এই মেয়ে মানে এই বুয়া এটা চুরি করতে পারে না, কেউ না কেউ মনে হয় তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছে। তাই আমি আমার কাজের মেয়েকে ওরকম কোনো শাস্তি দিইনি। তো আমার এই ইয়ে দেখে, আমার এই অ্যাটিটিউড দেখে আমার বাড়ির লোকজন অবাক হয়ে গেল যে এই বুয়া মাত্র 2 মাস আগে বাড়িতে আসছে, আমি তাকে ছেড়ে দিচ্ছি। তো যাক, পরক্ষণে আমরা পেলাম যে জানতে পারলাম যে আমার ছোট ছেলে কারোর সাথে কথা বলতেছিল যে তার কাজের মেয়েটা পছন্দ হয়নি, তাকে যাতে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এই জন্য সে লুকায়ে কাজের মেয়ের এই লাগেজের মধ্যে মায়ের নেকলেসটা রেখে আসছে। তো এই যে এটা পরে জানতে পারলো, কিন্তু পেশেন্ট আগে থেকেই কিন্তু বুঝে ফেললো। এই যে ভালো মন্দ সত্য মিথ্যার বিচারটা সে করে ফেলতে পারলো, এটাকে আমরা কিন্তু ইনটিউটিভ বলবো। ঠিক আছে? এটাকে আমরা ইনটিউটিভ বলবো। তো ক্লিয়ারিভয়েন্স কি? ক্লিয়ারিভয়েন্স হচ্ছে পেশেন্ট নিজে থেকে ফিউচারের ভিশন বা ইমেজ দেখতে পান, ভবিষ্যৎ দেখার ক্ষমতা এটা পেশেন্টের মধ্যে বিদ্যমান থাকে। আর প্রফেসিং কি? প্রফেসিং হচ্ছে একটা ডিভাইন পাওয়ার, গড আল্লাহ তিনি তথ্য দিয়েছেন এবং তার যে তথ্য বা মেসেজের ভিত্তিতে এই প্রফেসিং যিনি করেন তিনি ভবিষ্যৎবাণী করেন। আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো নবী রাসূল কোনো আগে থেকে নিজে থেকে বলেননি। যেমন আমরা তো এটা জানি যে, আমি কাহিনীগুলো আসলে অত মনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত আয়াত নাজিলের বিষয়ে বা এরকম একটা কোনো ইয়েতে তিনি ইনশাআল্লাহ বলেননি। আমাদের শহীদুল ভাই হয়তো ভালো বলতে পারবেন। তো ইনশাআল্লাহ বলেননি
এই কারণে কিন্তু ওহি আসে বন্ধ হয়ে গেল, তাই না? তো আগে থেকে কোনো জিনিস কিন্তু এই যারা প্রফেসিং এ থাকে তারা বলতে পারেন না, তাদের গড বা ডিভাইন পাওয়ার দ্বারা তথ্যটা আসতে হয়। আর ইনটিউটিভ কি? ইনটিউটিভে হচ্ছে পেশেন্টের মধ্যে এক ধরনের লুকিয়ে থাকা পাওয়ার, সে অটোমেটিক জানা যায়, গোপন করা যে কোনো জিনিস জেনে যায়। এটা এক ধরনের অনুভূতি পেশেন্টের মধ্যে তৈরি হয়ে যায়। যেমন এই একটু আগে বললাম যে ছেলে কাজের বুয়ার লাগেজের মধ্যে হাতটা ইয়ে করে দিয়েছে, সে কিন্তু তার মন থেকে বলতেছে যে না, এই মেয়ে তো এরকম চুরি করতেই পারে না। বুঝতে পারছেন? এই হলো পার্থক্য। তো যাক, আমরা আলোচনা একটু অগ্রসর হই। এখন এক পেশেন্ট আপনার ক্লিনিকে আসছে, আপনি কিভাবে চিনবেন? আপনি কিভাবে চিনবেন এখন এক পেশেন্টকে? একটা পেশেন্ট আপনার কাছে আসলো আপনার চেম্বারে, আপনি কিভাবে ধরবেন? তো এর জন্য সবচেয়ে মজার রুব্রিক্স আছে। আমি এবার একটু রেপার্টরিতে চলে যাবো আপনাদের জন্য। দেখেন, আমাদের দুটো রুব্রিক্স আছে। এখন এটা সবচেয়ে সুন্দর রুব্রিক্স কি জানেন? এখন এটা সবচেয়ে সুন্দর রুব্রিক্স হচ্ছে ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, কেয়ারস এন্ড কার্ডস। ঠিক আছে, এটা এখন এটা খুব সুন্দর রুব্রিক্স। এর সাথে কি যোগ হয় জানেন? দ্বিতীয় রুব্রিক্স হচ্ছে দেন ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। এই যে ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, দুটোকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন মেডিসিন কি? কি মেডিসিন? অ্যাকোনাইট স্যার। ম্যাকোনাইট স্যার। এবার দেখেন, পালসিটেলার সময় আমি এভাবে পড়াইনি। এই যে ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড এন্ড কার্সড, এটাকে আমি সেকেন্ড ইয়েতে নিলাম ক্লিপবোর্ডে। পালসিটেলার রুব্রিক্স কি? ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড স্লো। স্লোলি। হ্যাঁ, এবার স্লোটা নেন। এই যে স্লো, দেখেন একই সেট, খালি ফাস্ট হলে কে? ফাস্ট হলে অ্যাকোনাইট। অ্যাকোনাইট, ওপেন হয় না কেন? আর স্লো হলে পালসিটিলা। অদ্ভুত না? খুব সুন্দর একটা কম্বিনেশন। পালসিটেলার কার্সিং এন্ড স্লো, মানে সে হালকা ভাবে ধীরে ধীরে চাইবে, ক্যারিড হতে চাইবে ধীরে ধীরে। কিন্তু অ্যাকোনাইটের দরকার কি? হালকা ভাবে কেয়ার্স। কেয়ার্স মানে কি? হালকা ভাবে যত্নের সাথে, কিন্তু দ্রুত। কেন দ্রুত? কারণ অ্যাকোনাইটের মধ্যে অনেক ভয় থাকে, সে তো বুঝতে পারে না কি করব আর কি করব না। এই জন্যই তো সে ডাক্তারের উপরে নির্ভরশীল হয়। যেমন পালসিটিলা কার উপরে ডিপেন্ডেন্ট থাকে? পালসিটিলা কার কাছে যাবে বলেন দেখি? মাদারের কাছে। মাদার কাছে যাবে। মাদার মানে যেটাকে কেয়ার দিতে পারবে আর কি, অ্যাফেকশন আর কেয়ার এই দুইটা দেবে। মাদারটা কে? মাদার হলো সেই ব্যক্তি যার উপরে নির্ভরশীল হওয়া যায়, যে তাকে ভালোবাসবে, যার কাছ থেকে ভালোবাসা চাইতে হবে না, এমনি ভালোবাসবে, যার কাছে ভালোবাসা চাওয়া যায়, এর উপরে পালসিটিলা ডিপেন্ডেন্ট। আর অ্যাকোনাইটে এরকম কোনো ঝামেলা থাকে না যে ভালোবাসা চায়, আমার ভালোবাসা হলেই কি আর না হলে কি, ভালোবাসা চাই এটা আমার দরকার নাই। কিন্তু অ্যাকোনাইট কোনো ঝামেলা থাকা যাবে না, ভালোবাসা না হলেও চলবে কিন্তু কোনো ঝামেলা থাকা যাবে না। কিন্তু তার ক্ষেত্রে হয় কি, সে যখন বিপদে থাকে, সে যখন সংকটে পড়ে, তখন তাকে যে ব্যক্তি সামলাবে সে যেন কার্সিং করে সামলায়, ভালোবাসা দিয়ে সামলায়। কিভাবে ভালোবাসা দিয়ে সামলায়? কার্সিং করে সামলায়, তাকে বিপদ থেকে দূরে নিয়ে যায়, বিপদ থেকে বের করে নিয়ে যায়। কিভাবে বের করে নিয়ে যায়? ফাস্ট, দ্রুতর সাথে। কি কঠিন হয়ে গেল? না স্যার, হ্যাঁ, ইজি সবাই হয়ে বুঝতে গেল। পারছেন? ইজি হয়ে গেল স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এই দুইজনই খালি বুঝে, আর কেউ বুঝে না। অন্যরা বুঝতে পেরেছেন? অ্যাকোনাইট এমন একজন ডাক্তারকে খুঁজতে চায়, এমন একজন ডাক্তারকে খুঁজে বের করে যে ডাক্তারের সাথে সে সম্পর্ক বজায় রাখতে পারে। ডাক্তার আমাকে ভালোবাসবে, মায়ের মতন ওর সাথে ডাক্তারের সাথে ঘুষে ঘুষে চলবো তা না, সে সম্পর্ক বজায় রাখতে চায়। এবং
কেয়ারসিং হালকা ভাবে সম্পর্ক থাক, অসুবিধা নাই, তবে দ্রুত সে ডাক্তার তাকে তার প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে, এটাই তার চাওয়া। তাহলে এইরকম ডাক্তারকে সে নেবে। আমরা অ্যাকোনাইটকে কোথায় দেখতে পাই জানেন? আমরা অ্যাকোনাইটকে দেখতে পাই পার্সিভারেন্সের মধ্যে। আমাদের রুব্রিক্স আছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি? লেগে থাকা, তাই না? লেগে থাকা না? লিখে থাকা স্যার, জি জি জি। হ্যাঁ, তো মনে করেন আপনি এই অ্যাকোনাইট রোগীকে আপনি ওষুধ দিচ্ছেন, আপনি ডাক্তার, আপনি ওষুধ দিলেন, আপনার ওষুধ কাজ করলো না। তো আপনার ওষুধ যদি কাজও না করে আর আপনি যদি তাকে আশ্বস্ত করেন, আরে ভাই এ তো কোনো ব্যাপারই না, আপনি ঠিক হয়ে যাবেন, এত কি চিন্তা করেন, চিন্তা করবেন না, এভাবে চিন্তা করবেন না, চিন্তা করা খারাপ, চিন্তা করেন না, এইটুকু, আপনার ওষুধ দিয়ে কোনো কাজ হয়নি, আপনি এইভাবে তাকে আশ্বস্ত করেছেন, তাহলেই অ্যাকোনাইট আপনার সাথেই থেকে যাবে, আপনার সাথেই চলতে চলতে থাকবে। বুঝতে পারলাম? আপনার ওষুধ খাই তার কোনো উপকারই হয়নি, কিন্তু আপনি যে আশ্বস্ত করেছেন আপনি ঠিক হয়ে যাবেন, আরে এত চিন্তা করে না ভাই, এভাবে চিন্তা করে না, আমি তো আছি, বাস সে আচ্ছা ঠিক। স্যার সেই কোল্ড ড্রিঙ্কস আর পজিটিভ লাইট। কোল্ড ড্রিঙ্কস এমিল স্যার। আচ্ছা আমি কোল্ড ড্রিঙ্কস আর পজিটিভে গেলাম না, আমি ওগুলো পরে যাচ্ছে। এটাই হলো ডেলুশন শিপ ড্রাইভিং। এটাই হলো ডেলুশন শিপ ড্রাইভিং। শিপ ড্রাইভিং মানে কি? ভেড়ার পাল যারা একদিকে চলতে থাকে, এটা আরেকটা মানে বুঝাচ্ছি। মানে স্যার আমরা শিপ ড্রাইভ করেছি। হ্যাঁ, একদিকে চলতে থাকে, তারা একটুও টলে না। ওই যে আগুনের মধ্যে প্যাঁচ খাওয়াচ্ছে গতদিনের ভিডিওতে, একটু টলছেন, ওইদিকেই ঘুরতেছে। অ্যাকোনাইট সেই ডেলুশন শিপ ড্রাইভিং এর মধ্যেই থাকতে চায়, কারণ রাখাল কে? আপনি, আমি, আমরা ডাক্তার, আমরা পথ দেখিয়ে দিয়েছি, সে মনে করছে এটাই সেরা পথ, কোনো বিপদ হবে না। ধরেন যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তাও আপনার ঠিক হয়ে যাবে, ওর আর দেখা দেখি নাই। আরে ডায়াবেটিস কিসের ডায়াবেটিস? তো আমাদের ডাক্তাররা এরকম আছে, দেখেন আমরা অনেক রুগীকে ভুল দিকে নিয়ে যায়, আরে ডায়াবেটিস ওষুধ খাইতে হবে না, হ্যান ত্যান, অথচ রুগীর 24-25। ঠিক আছে, ওই যে ডেলুশন শিপ ড্রাইভিং, আপনি তাকে পথ দেখাইছেন, সে আপনার পিছে পিছে দৌড়াচ্ছে। দেখছেন শিপ ড্রাইভিং এর আমরা কত মানে করছি, কোন জায়গায় আমরা নিয়ে গেছি। সে মনে করছে ডাক্তার আমাকে পথ দেখাইছে, ওই পথ দিয়ে সেরা পথ, এখানে কোনো বিপদ নাই, আমি ওইদিকেই দৌড়াবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি।